শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ অনেক দিন পর তোমাদের মাঝে এই ভিডিও ক্লাস নিয়ে হাজির হলাম। আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। যাই হোক, আজ আমি অনার্স থার্ড ইয়ারে ফান্ডামেন্টালস অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স পেপারস এর তৃতীয়দের একটি স্পেশাল টপিকস এর উপর ক্লাস নিতে যাচ্ছি। আশা করি তোমরা খুবই এনজয় করবে। যাই হোক, ইতিপূর্বে আমরা ফান্ডামেন্টালস অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স এর উপরে অনেকগুলো ক্লাস শেষ করে ফেলছি এবং তোমরাও জেনে গেছো হোয়াট ইজ ইন্টারন্যাশনাল পলিটিক্স কিংবা ইন্টারন্যাশনাল পলিটিক্স এর সংজ্ঞা, ডেফিনেশন। ইন্টারন্যাশনাল পলিটিক্স কে সংক্ষেপে আইপি বলা হয়। এছাড়া তোমরা আইপি এর নেচার, স্কোপ, সিগনিফিকেন্স, ইম্পর্টেন্স ইত্যাদি বিষয়ে তোমরা জেনে গেছো বা আমরা ক্লাস নিয়েছি। অলরেডি আমরা তৃতীয় অধ্যায়ে চলে আসছি। তৃতীয় অধ্যায় হচ্ছে এ প্রসেস টু দ্য স্টাডি অফ দ্য ইন্টারন্যাশনাল পলিটিক্স, অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়ন পদ্ধতি। আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়ন পদ্ধতির উপরেও আমরা অনেকগুলো ক্লাস শেষ করে এসেছি এবং সেখানে টোটাল 7টা পদ্ধতি রয়েছে। অলরেডি আমরা 6টা পদ্ধতি শেষ করে দিয়েছি। আজকে আমরা সপ্তম পদ্ধতি নিয়ে আলোচনা করতে চাই। তো সপ্তম পদ্ধতিটি হচ্ছে কনস্ট্রাকটিভিজম। কনস্ট্রাকটিভিজম বাংলা হচ্ছে গঠনবাদ তত্ত্ব। কনস্ট্রাকটিভিজম ইতিপূর্বে আমরা যে সকল থিওরি কিংবা অ্যাপ্রোচ কিংবা মেথড নিয়ে আলোচনা করছি এবং সেগুলো সুনির্দিষ্ট কনসার্ন ছিল এবং ওই কনসার্ন অনুসারে ভিত্তি করে এবং থিওরিগুলোকে এমন সামনের দিকে এগিয়ে যেত। কিন্তু আমরা ওই কনস্ট্রাকটিভিজম এমন একটি থিওরি এবং তার সুনির্দিষ্ট কোনো কনসার্ন নাই এবং এই থিওরির ইনপুটের ক্ষেত্রে আউটপুটের এবং যে সাদৃশ্য কিংবা ওই ইনপুটের আউটপুট যেভাবে হওয়ার কথা সেভাবে হয় না। অনেক সময় হয়, অনেক সময় হয় না। যাই হোক, এবং সেজন্য ইন্টারন্যাশনাল পলিটিক্সে ওই থিওরিকে বলা হয় ক্রিটিক্যাল থিওরি এবং এটি একটি জটিল থিওরি। যেহেতু এই থিওরির ফলাফল আশানুরূপ হয়, কখনো হয় না। তো যাই হোক, এই কনস্ট্রাকটিভিজম থিওরিটি আমরা এই ক্রিটিক্যাল থিওরিটি তোমাদের সামনে উপস্থাপন করা হয় এবং সেটাও এমন জটিল, যেহেতু এটি একটি জটিল থিওরি এবং তোমাদের সামনে উপস্থাপন সেটাও একটি জটিল বিষয়। সেজন্য আমি অনেক চিন্তা চেতনা করে এবং একটি মডেল নিয়ে আসছি এবং চেষ্টা করতেছি এবং সেই মডেলের সাহায্যে আমি আশা করছি এবং তোমরা সহজে বা ইজিলি বুঝতে পারবে। তো যাই হোক, ওই প্রথমে এই মডেলে প্রথম যে কাজ করা হয় ইন্টারন্যাশনাল পলিটিক্স সেটা হচ্ছে কনক্রিট। সেকেন্ডটা হচ্ছে observation and reflection. And observation and reflection. আরটি হচ্ছে নিউ টেস্টিং সিচুয়েশন। নিউ টেস্টিং সিচুয়েশন। নিউ টেস্টিং সিচুয়েশন। আচ্ছা, যাই হোক, আমরা একটি মডেল প্রথমে কনক্রিট করে এরপরে হচ্ছে স্টাক কনক্রিট কিংবা বিনির্মাণ তৈরি করে, অর্থাৎ সেখানে ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে এবং সেখানে একটা ইমেজ তৈরি করা, অর্থাৎ সেখানে কোনো একটা কনক্রিট তৈরি করা হয়। যেমন আমরা এই ক্ষেত্রে প্রথমে কি তৈরি হয়, কনক্রিটের ক্ষেত্রে প্রথমে যে কাজটি করা হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্সে এর উপরে একটা ইমেজ তৈরি করা হয়। এই ইমেজ তৈরি করার ক্ষেত্রে সুনির্দিষ্ট কনসার্ন থাকে না। যেমন আমরা এক্ষেত্রে যদি বাংলাদেশের উদাহরণ টানি, বাংলাদেশের উদাহরণ টানলে
যেমন 1971 অর্থাৎ স্বাধীনতা, অর্থাৎ 1971 সালে আমরা স্বাধীনতা লাভ করি। আমরা পোস্ট ফ্রি অর্থাৎ স্বাধীনতার পূর্বের দিকে তাকাই। যেমন ওই স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে আমাদের যেমন সমর্থনে ছিল কারা, ইউএসএসআর কিংবা সোভিয়েত ইউনিয়ন বর্তমানে রাশিয়া কিংবা রাশা, এছাড়া ছিল ইরাক, এছাড়া ছিল ইরান। আমাদের নন সাপোর্টার হিসেবে ছিল যেমন ইউএসএ, এছাড়া ছিল সৌদি আরব, সৌদি আরব, পাকিস্তান, পাকিস্তান সরাসরি আমাদের এগেনস্টে যুদ্ধ করছিল। এই সকল রাষ্ট্রগুলো আমাদের সমর্থনে ছিল। এছাড়া এগুলো আমাদের নন সমর্থনে বা নন সাপোর্টার হিসেবে ছিল। তবে আরো বিভিন্ন রাষ্ট্র আমাদের সমর্থনে ছিল এবং আরো কিছু রাষ্ট্র আমাদের নন সাপোর্টার হিসেবে কাজ করছিল 1970 সালের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে অর্থাৎ লিবারেশন ওয়ারে। তো এক্ষেত্রে আমাদের স্বাধীনতা যুদ্ধের চরম বিরোধী ছিল ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এবং সে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের চরম বিরোধী ছিল এবং তারা পাকিস্তানকে সর্বত্র এবং সহযোগিতা করছিল এবং এমনকি তারা সপ্তম নৌবহর এবং আমাদের এগেনস্টে সপ্তম নৌবহর এবং বঙ্গোপসাগরে পাঠিয়েছিল এবং সামনে রাশিয়া উল্টো এই নৌবহর পাঠানোর জন্য এবং ওই সাবমেরিন পাঠানোর জন্য সামনে থেমে যায়। তারপরেও তারা বঙ্গোপসাগরে অনেক ওই মাইন পুঁতে রেখেছিল। তো যাই হোক, এবং এছাড়া তারা এমন যুদ্ধের জয়ী হওয়ার প্রাক্কালে কিন্তু তারা ওই আগ মুহূর্তে জাতিসংঘের শান্তি প্রস্তাব উত্থাপন করেছিল। যদি ওই মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি প্রস্তাব রাশিয়া যদি বেটো প্রয়োগ না হতো তাহলে শান্তি প্রস্তাব পাশ হতো এবং দেখা যেত কি হতো এবং সেখানে পিস কমিটি ওই পিস কমিটির মধ্যে শুধু ওই তাল বানানো হতো, মাঝে মধ্যে মিটিং হতো আর এই এভাবেই চলতো। অর্থাৎ আমরা স্বাধীনতা পেত না, স্বাধীনতা আমাদের উল্টো দিকে চলে যেত। তো মার্কিন যুক্তরাষ্ট্র চরমভাবে ব্যর্থ হয়েছিল 1971 সালে এবং বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে। এবং সেজন্য কি ঘটলো 1972 অর্থাৎ 1972 সালে আমাদের দেশে আসলেন মার্কিন প্রেসিডেন্ট লিঙ্কন। প্রেসিডেন্ট লিঙ্কন আর ইউএস সেক্রেটারি কিংবা ওই ফরেন সেক্রেটারি হেনরি কিসেঞ্জার। এই দুজন আসলেন এবং ইতিপূর্বে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে। যখন 1972 আসলেন, এসে হেনরি কিসিঞ্জার বললেন এবং বাংলাদেশ ইজ এ বটমলেস বাস্কেট, অর্থাৎ বাংলাদেশ একটি তলাবিহীন জুড়ি। এবং সেটি হয়েছে ইমেজ। এই যে বাংলাদেশের ক্ষেত্রে তারা একটি ইন্টারন্যাশনাল পলিটিক্স একটি ইমেজ, এবং সেটা শুধু হেনরি কিসিঞ্জারের মুখে তাকায়নি এবং সেটা সমগ্র মিডিয়ার মাধ্যমে সমগ্র ইন্টারন্যাশনাল পলিটিক্সে চলে গেল। ইন্টারন্যাশনাল পলিটিক্সে চলে গেলে এক্ষেত্রে আমাদের একটা বেড এফেক্ট পড়ে স্টেটের উপরে এবং সেক্ষেত্রে দেখা গেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু পরাশক্তি এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি হাই পলিটিক্যাল স্টেট। হাই পলিটিক্যাল হচ্ছে হাই পলিটিক্স, হাই পলিটিক্স সেই সকল স্টেটের পলিটিক্সকে হাই পলিটিক্স বলা হয় এবং যেখানে সিকিউরিটি এবং ইকোনমিক্যাল সাইড অত্যন্ত স্ট্রং থাকে, খুবই স্ট্রং থাকে এবং সেই সকল স্ট্রং আর যে সকল ল পলিটিক্স পলিটিক্স ল পলিটিক্স হয়েছে এবং যাদের কালচার কিংবা অন্যান্য সাইটগুলো অ্যাক্টিভিটিস থাকে এবং সেগুলো হচ্ছে ল পলিটিক্স কান্ট্রি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা হাই পলিটিক্স কান্ট্রি এবং সুপার পাওয়ার এবং পরাশক্তি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এবং সমগ্র বিশ্বব্যাপী একটি ব্লক রয়েছে এবং সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কিছু বলা মানে এবং তার ওই ব্লকে সমর্থন করা, অর্থাৎ চেইন গেঙ্গিং থিওরি কাজ করে, অর্থাৎ পুতির মালার মতো। পুতির মালার মতো মার্কিন যুক্তরাষ্ট্র সবার উপরে এবং তার সমর্থনকারী রাষ্ট্রগুলো নিচে থাকে। এক্ষেত্রে দেখা গেছে এবং বাংলাদেশের উপরে চরম একটা এফেক্ট পড়ে। অর্থাৎ একথা বলার সাথে সাথে তার চেইন গেঙ্গিং থিওরি যে সকল রাষ্ট্র এবং সে সকল রাষ্ট্র বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বা অন্যান্য সামরিক কিংবা অন্যান্য যে সকল সম্পর্ক উন্নয়ন করার কথা ছিল স্বাধীনতার পরে এবং সেই সকল এবং তারা করেনি এবং সেই জন্য বাংলাদেশে এবং অনেকটা পিছিয়ে গেল এবং তাদের এই কনক্রিট তৈরি করার কারণে কিংবা তাদের এই
কনস্ট্রাক্ট তৈরি করা কিংবা ইমেজ তৈরি করার কারণে। তো এইভাবে 1975 সালে বাংলাদেশে এবং তার চেইন গ্যাংিং থিওরিও ভালো ইফেক্ট করলো। অর্থাৎ এটা হচ্ছে অবজারভেশন। এই যে সে প্রথমে ইমেজ তৈরি করলো, তার মানে এটা বললো ওই যে বাংলাদেশ ইজ এ বটমলেস কান্ট্রি, বটমলেস বাস্কেট। এই যে এটা হচ্ছে ইমেজ, এটাই হচ্ছে ইমেজ। এই ইমেজটা তৈরি করলো। আর অবজারভেশনটা হচ্ছে ওই যে তার চেইন গ্যাংিং থিওরি আছে, চেইন গ্যাংিং থিওরি গুলো কিভাবে তার কথাগুলো মেনে নিচ্ছে কিংবা কিভাবে খাপ খাইয়ে নিচ্ছে কিংবা তার কথার সাথে সমর্থন আছে কিনা, এগুলো হচ্ছে তার অবজারভেশন। অবজারভেশন আর রিফ্লেকশনটা আসতেছে। রিফ্লেকশনটা দেখো, এক্ষেত্রে দেখা গেল বাংলাদেশ 72 সালের পর থেকে যেভাবে দ্রুত গতিতে উন্নয়ন হওয়ার কথা এবং সেভাবে হচ্ছে না। কারণ ওই বিশাল বিশ্বের বিশাল একটা ব্লক আমাদের থেকে দূরে সরে চলে গিয়েছে। তো 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পর এবং রাজনীতিতে চরম অস্থিরতা দেখা দিল এবং সর্বত্র বিশৃঙ্খল এবং রাজনীতির মানে একে বলা হয় ওই অস্থিরতার ফিভার, মানে একদম অস্থিরতার ঝড় বেড়ে গেল এবং বছরের পর বছর এভাবে চললো এবং সামরিক সরকারগুলো একের পর আসতেছে এবং চরম বিশৃঙ্খলা। যাই হোক 1990 কিংবা 1990 সামরিক সরকার পতনের পর থেকে 91 থেকে দেখা গেল আবার গণতন্ত্র শুরু হয়ে গেল এবং গণতন্ত্র এবং শুরু হয়ে গেল এবং দেখা গেল টানা 10 বছর অর্থাৎ 2000 সাল পর্যন্ত গণতন্ত্র অব্যাহত থাকলো। অর্থাৎ গণতন্ত্র অব্যাহত আছে এবং তারা এটা কিন্তু অবজারভেশন করলো। অর্থাৎ তারা চেয়েছিল এই রাষ্ট্রটা যেন একবারে ওই আফ্রিকার যে সকল রাষ্ট্র আছে এবং সে সকল রাষ্ট্রের মতো যেন কখনো মাথা দাঁড়াতে না পারে এবং একবারে দুর্বল হয়ে থাকে, তারা চেয়েছিল। কিন্তু দেখা গেল এই তাদের এবং থিওরিটা কাজ করছে 1990 সাল পর্যন্ত। তাদের কনক্রিটটা কাজ করছে কত 1990 সাল, 91 সাল থেকে কিন্তু তাদের থিওরি উল্টো হয়ে গেছে। অর্থাৎ সেখানে ডেমোক্রেসিও প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং ডেমোক্রেসি ধীরে ধীরে কি হয়েছে ডেভেলপিং হইতেছে, দ্রুত হয়েছে বা ডেমোক্রেসি প্র্যাকটিস খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং ডেমোক্রেসি প্র্যাকটিস বৃদ্ধি পায় এবং তারা দেখলো এবং এই রাষ্ট্রটাকে আমরা যেভাবে যে তাকে ফেলে দেওয়ার কথা এবং সেইটাকে যাচ্ছে না। অর্থাৎ তারা একটা ওই রাষ্ট্রটা একটা সুনির্দিষ্ট পথ কিংবা এবং যেমন রেল লাইনের জন্য রেলওয়ে এবং সুনির্দিষ্ট এবং রেল সেই জন্য এবং যেন সে একটি সুনির্দিষ্ট পথে বা ওয়েতে চলে এসেছে এবং সেজন্য এবং তারা ভাবলো এখন তার কি করতে হবে। তারা 2000 সালে আবার আসলো প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং সাথে ফরেন সেক্রেটারি আলব্রাইট এবং আলব্রাইট কি বললেন, বিল ক্লিন্টনের সাথে ফরেন সেক্রেটারি আলব্রাইট এসে বললেন বাংলাদেশ ইজ নট বটমলেস কান্ট্রি, বাংলাদেশ ইজ নট বটমলেস বাস্কেট এবং আমরা এই রাষ্ট্রের সাথে সব ধরনের সম্পর্ক উন্নয়ন করতে চাই। তাহলে কি হলো, এটাই হলো তাদের নতুন ইমেজ তৈরি করা। এটা ছিল এই যে নট বটমলেস কান্ট্রি। বটমলেস বাস্কেট অর্থাৎ এক্ষেত্রে দেখা গেল এই কথা বলার সাথে পরে দেখা গেল বাংলাদেশের বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অধিকতর সম্পর্কের উন্নয়ন হলো এবং বিশেষ করে বস্ত্র হাতে এবং খুবই দ্রুত সফলতা লাভ করলো বাংলাদেশ। অর্থাৎ এবং তার চেঙ্গিং নীতির অন্যান্য রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব দ্রুত উন্নয়ন সাধিত হলো। অর্থাৎ তারা এবং এই নিউ টেস্টিং সিচুয়েশনে আমাদেরকে ফেলে দিল। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল আমাদেরকে ওই একটি দরিদ্র কিংবা দুর্বল রাষ্ট্র করে রাখা এবং যেহেতু তারা স্বাধীনতার বিরোধিতা করছিল কিন্তু সেটা পারে নাই। কিন্তু তারা এই যে এটা হচ্ছে তাদের কনক্রিট এবং তারা যে বলছিল বাংলাদেশের বটমলেস বাস্কেট এবং সেটা হচ্ছে ইমেজ, এটি হচ্ছে তারা ইমেজ তৈরি হলো বা কনক্রিট বা কনস্ট্রাক্ট তৈরি হলো। আর এই কনস্ট্রাক্টের অবজারভেশনটা হয়েছে এবং তার সমর্থকারী দল এবং সেগুলোর বাংলাদেশের সাথে সম্পর্ক এবং সেগুলো বাংলাদেশের সাথে বাণিজ্য ইত্যাদি বিষয় মানে এবং রিলেশনটা এবং সেটাই হয়েছে অবজারভেশন এবং রিফ্লেকশনে। তারা ওই দেখলো 1972 সাল থেকে 1990
90 পর্যন্ত কিন্তু তাদের ওই সময়টা তাদের একদম যে ট্রাকে তারা ফেলছিল এবং সেই ট্রাকেই বাংলাদেশ হারছিল। কিন্তু 91 থেকে এবং সে ধারণা পাল্টে গেল 91 থেকে যখন ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়ে গেল এবং ডেমোক্রেসি ডেভেলপিং হতে লাগলো তখন তাদের ট্রাক থেকে চলে আসলো। তখন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ট্রাকে চলে আসলো এবং সে এশিয়া কি হলো নট বটমলেস অর্থাৎ নিউ টেস্টিং সিচুয়েশনে আমাদেরকে ফেলে দিল। অর্থাৎ আমরা নতুন একটা প্ল্যাটফর্মে তৈরি হয়ে গেলাম। এই নতুন প্ল্যাটফর্ম তো হইছে আমাদের ওই বর্তমানের বাংলাদেশ। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশে ছিল সেটি নয় এবং এটি হইছে আমাদের ওই রাজনৈতিক নেতাদের হক আর জনগণের হক এবং তাদের দ্বারাই ওই নিউ টেস্টিং সিচুয়েশন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ওই আমাদের যে বর্তমান নিউ টেস্টিং সিচুয়েশন বাংলাদেশের এটা কখনো চাইনি। অর্থাৎ এই থিওরির আমরা ইনপুট যা দিল মার্কিন যুক্তরাষ্ট্র আউটপুট তা হলো না। অর্থাৎ সেজন্যই বলছিলাম এটা একটা ক্রিটিক্যাল থিওরি এবং অন্যান্য থিওরিগুলিতে আমরা এবং সিস্টেমেটিক্যালি যে ইনপুট দেই আমরা 70, 60 কিংবা 50% আশা করতে পারি এটা আউটপুট হবে। হয়। কিন্তু ওই থিওরিতে আউটপুটে ঠিক উল্টো হয়ে যেতে পারে কিংবা ওই আশানুরূপ নাও হতে পারে। সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র দেখা গেছে এবং প্রথম দিকে আশানুরূপ হলেও পরবর্তীতে এটা উল্টো হয়ে গেছে এবং সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি পরাশক্তি আমাদের এই সারিতে এসে দাঁড়িয়েছিল। আচ্ছা এই থিওরিটা আমরা অন্যভাবে ব্যাখ্যা করতে পারি। এই থিওরিটা কিন্তু মূলত সোসিওলজি থেকে তৈরি হয়েছিল। সোসিওলজি আমরা যদি ধরি ওই সমাজে দেখো অনেকগুলো নিয়ম নীতি কাস্টম কিংবা থাকে এবং সেগুলোকে আমরা যদি নর্মস পলিটিক্সের ভাষায় নর্মস এখানে ওই ইমেজ তৈরি করার পরে আমি একটা কথা বলে গেছি তারা স্ট্রেইন তৈরি করে স্ট্রেইন ইমেজ ওই যে কনক্রিট তৈরি ওই যে ইমেজ তৈরি করার পর তাদের টার্গেট থাকে স্টেম তৈরি করা। স্টেম তৈরি করা কিভাবে যেমন স্টেম পলিটিক্স এর ভাষায় স্টেম বলে এবং বাংলাতে যদি বলি কোনো ইস্যু ঘিরে চাপ যেমন তারা বলছে বাংলাদেশ বটমলেস কান্ট্রি এখন যদি তার সমর্থিত রাষ্ট্রগুলো এখানে বাণিজ্যের দিকে এবং এগিয়ে যায় তাহলে এবং কিংবা অন্যান্য রাষ্ট্রগুলো এগিয়ে যায় বাংলাদেশের সমর্থিত তখন তারা কিংবা এগিয়ে যায় তখন তাদের বিরুদ্ধে তারা এইরকম ওই ইস্যুকে ঘিরে ওই যে বটমলেস বাস্কেট ইস্যুকে ঘিরে তাদের বিরুদ্ধেও তারা বিভিন্ন ধরনের অবরোধ কিংবা এই ধরনের স্টেম তৈরি করার চেষ্টা করে বা ইস্যুকে ঘিরে চাপ ওই সকল স্টেটের উপরে চাপ দেওয়ার চেষ্টা করে বিভিন্ন ক্ষেত্রে। তো যাই হোক এক্ষেত্রে নর্মস শব্দের অর্থ হচ্ছে নিয়ম বা নীতি। সমাজে অনেকগুলো নিয়ম বা নীতি থাকে এবং এই নিয়মগুলোকে যদি এক সময় মানুষ কি তাহলে মানে বিলিফ বিশ্বাস তৈরি হয়ে যায় মানুষের মধ্যে। আর ওই বিশ্বাস যখন শতাব্দীর পর শতাব্দী ধরে চলতে থাকে তখন তাদের মধ্যে এটা একটা আইডিওলজিতে পরিণত হয়। আইডিওলজিতে পরিণত হয় আর ওই আইডিওলজিটা থেকে নিউ প্ল্যাটফর্ম এবং নিউ কনস্ট্রাকটিভ তৈরি হয়। আচ্ছা এটা একটা সমাজের ক্ষেত্রে এভাবে কনস্ট্রাকটিভ ইমেজ বিভিন্ন ধাপে বিভিন্ন এবং সিচুয়েশনে তৈরি হয়। এগুলো বহু শতাব্দী লাগে। এগুলো এক দুই কয়েক বছরের মধ্যে ঘটে না। এগুলো ওই যেমন অনেকগুলো খুব বিশেষ কোন সমাজে অনেকগুলো নিয়ম প্রথমে থাকে ওই নিয়মগুলোকে মানুষ বিশ্বাস করতে করতে এগুলো কি হয়ে যায় এক সময় আদর্শের মতো মানুষ মানতে থাকে আর ওই আদর্শগুলোকে পরবর্তীতে তাদের ওই আদর্শের ভিত্তিতে ওই সমাজটা গঠিত হয় এবং সেটা হয়েছে এবং কনস্ট্রাকটিভ। এভাবে ওই এই থিওরিটা বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা যায় কিন্তু আউটপুট কি হবে সেটা বলা যায়। ওই যে নিয়মগুলো একসময় নতুন সমাজে নতুন প্ল্যাটফর্ম তৈরি করবে সেটা আগে কেউ বলতে পারবে না। এবং তো যাই হোক আমি আশা করি তোমরা এবং এই সহজে বুঝতে পারছো আর যদি না বুঝে দাও তাহলে এবং বা কোনো জায়গায় সমস্যা হলে এবং ওই কমেন্টের মাধ্যমে বলতে পারো আর যদি বেশি ব্যাখ্যার প্রয়োজন আমি টাইপ করে লিখতে পারবো না এবং সেক্ষেত্রে ফোনে আমার কাছ থেকে বুঝে নিতে পারো। তো সবাই এই সংকটকালীন পরিস্থিতিতে ভালো থাকবে সাবধানে থাকবে। ধন্যবাদ।